এই জামাত ইসলামী জাতীয় সংসদ থেকে পদত্যাগ করে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের সঙ্গে হেন কোনো সহিংস আন্দোলন নাই, যা না করেছে বিএনপিকে ক্ষমতা থেকে সরানোর জন্য। জামাত কোনোদিনই আমাদের পরীক্ষিত বন্ধু না। 5 আগস্টের পর বিএনপির দীর্ঘদিনের পরীক্ষিত মিত্র জামাত যে বক্তব্য দিয়ে যাচ্ছে, আপনাদের সাথে এটা হচ্ছে বলে অনেকে বলছে, এই বিভাজনটা আসলে কিভাবে দেখেন? আসলে বিভাজন কিনা? না, জামাত ইসলামের বিষয়টা হচ্ছে তারা তো একটা ক্যাডার বেসড অর্গানাইজেশন। তারা বিএনপির মতো মাল্টি ক্লাস অর্গানাইজেশন না, এক। আর দ্বিতীয় হচ্ছে জামাত কোনোদিনই আমাদের পরীক্ষিত বন্ধু না। এই কথাটা যারা বলে একটা ট্যাগ লাগানো হয়, এই ট্যাগের সঙ্গে আমি একমত না। এই জামাত ইসলামী জাতীয় সংসদ থেকে 11 মাস আগে পদত্যাগ করে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের সঙ্গে হেন কোনো সহিংস আন্দোলন নাই, যা না করেছে বিএনপিকে ক্ষমতা থেকে সরানোর জন্যে। তাহলে আমাদের পরীক্ষিত বন্ধু হলো কোথায়? 1991-96-96-তে তারা এটা করেছে না, ওই মেয়াদের সময় তত্ত্বাবধায়ক সরকার নিয়ে। তারপর তত্ত্বাবধায়ক সরকার আমরা দিলাম, যেভাবেই হোক আমরা দিয়েছি, সেই সংসদটাও বৈধ। তারপরেও জামাতকে আবার দেখেছি সর্বশেষ এই আগস্ট বিপ্লবের পরে দেখলাম যে শিবির বের হচ্ছে, সে ছাত্রলীগের নাম পরিচয় ব্যবহার করে রাজনীতি করতো বিশ্ববিদ্যালয়ে। তারপরে আবার এখন এই সময় হাসিনারা বলে, শেখ হাসিনারা বলে আবার শিবিরের নাম ব্যবহার করে, আবার ছাত্রলীগের নাম ব্যবহার করে শিবিরের রাজনীতি করতো অন্যান্য অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে। এমন খবর তো আমরা সংবাদ মাধ্যমেই দেখেছি। তো পরীক্ষিত বন্ধুর সংজ্ঞার মধ্যেও তো এটা পড়ে না। আচ্ছা, তাহলে এখন যে দ্বন্দ্বটা আমরা দেখছি, এটা নিয়ে আপনি কি বলবেন? কি আসলে না, এই দ্বন্দ্বটা হচ্ছে ভিন্ন কারণে। জামাত ইসলামীর কোনো নির্দিষ্ট এজেন্ডা আছে, যে ক্যাডার বেসড অর্গানাইজেশন, তো এদেরকে একটা দীর্ঘ শতাব্দীব্যাপী একটি কর্মসূচি থাকে যে এই ধাপগুলো অতিক্রম করে আমরা রাষ্ট্র পরিচালনায় যাব, বা ধর্মীয় রাজনীতির যে একটা শক্তপোক্ত জায়গার উপরে দাঁড়ানো, সেটা আমরা দাঁড়াতে সক্ষম হব। এই জন্য যখন যাকে প্রয়োজন তাকে তারা বন্ধু হিসাবে নেয়। ইদানিংকালে আমরা দেখছি আমাদের কিছু তরুণ বন্ধু যারা এই হাসিনার পলায়ন আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিল, তাদেরকে বিভ্রান্ত করার জন্য নানা রকম কৌশল তারা অবলম্বন করছে। এবং সে কৌশলটা অবলম্বন করতে গিয়ে মূল প্রতিপক্ষ হচ্ছে বিএনপি। বিএনপি হচ্ছে একটা বিশাল গাছ, অনেক ফলবান গাছ। এই গাছের উপরে তারা ঢিল মারছে। তো বিএনপির গাছে যে পরিমাণ ফল আছে, ঢিল মেরে আর কটা ফল নিয়ে নেবে? জামাতকে করতে দেন না, এসব করুক, অসুবিধা কি? এখন জামাত বিএনপির এখন যে দ্বন্দ্বের কথা বলছি, যদি দ্বন্দ্ব হয় তাহলে আওয়ামী লীগ সুবিধা নেওয়ার আশঙ্কা দেখছেন কিনা? আওয়ামী লীগকে এই দেশের মানুষ নিকট ভবিষ্যতে গ্রহণ করবে এমনটা আমার কাছে মনে হয় না। এই দেশের মানুষ এত নির্লজ্জ কিংবা এত বেশি বেঈমান না। যদি হতো তাহলে একজন সম্মানিত নেতা যিনি ছিলেন শেখ মুজিব, সেই শেখ মুজিবেরও একই সঙ্গে তার মুরালগুলোর উপরে এইভাবে সব জায়গায় গণহারে আক্রমণ বা হামলা হতো না। কারণ মানুষ কন্যার কারণে পিতাকেও বর্জন করেছে। সুতরাং বাংলাদেশের মানুষ কিন্তু এগুলো গ্রহণ করবে না, মানসিকতা নেই তাদের। বিএনপির প্রস্তুতি তো সবসময়ই থাকে। বিএনপি তো যে কোনো নির্বাচনের জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতিটা সাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্যমে এবং গণসংযোগের মাধ্যমে, এই দুটো দিয়েই তো মূলত সম্পাদিত হয়। সেই দুটো কাজেই তো বিএনপি 15-16 বছর ধরে টানা আছে। সুতরাং নতুন করে কোনো প্রস্তুতির প্রয়োজন আছে আমার মনে হয় না। নতুন করে প্রস্তুতির প্রয়োজন আছে শুধু আনুষ্ঠানিকতা, কাকে কোন আসনে মনোনয়ন দেওয়া হলো সেটা ঘোষণা, আর কোনো কিছু বাকি নেই। এইটা আমি কোনো সংখ্যা দিয়ে এটাকে ভাব প্রকাশ করতে চাই না। আমার মনে হয় বিএনপি বাংলাদেশের মানুষের কাছে এত বেশি গ্রহণযোগ্য হয়েছে যে এত কিছুর পরেও, যে দলের নেত্রী কারাগারে, যে দলের নেত্রী অসুস্থ, কথা বলতে পারতেন না কিছুদিন আগে পর্যন্ত, আর দলের পরবর্তী নেতা হাজার হাজার মাইল দূরে, সেই অবস্থায়ও এত দৃঢ় ঐক্যবদ্ধভাবে হাতে হাত কাঁধে কাঁধ রেখে দলকে সংগঠিত রেখেছেন। তারা জনগণের মন জয় করতে পেরেছেন। সুতরাং সাধারণ ভোটাররা তাদের সেই আমাদের এবং তাদের সেই স্মৃতির কথা মনে রেখেই তারা ভোট কেন্দ্রে গিয়ে বিএনপিকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দেবে বলে আমরা মনে করি।